সুপ্রভাত আমার বন্ধু সম দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো থাকো, সাবধানে থাকো আর মন দিয়ে পড়াশোনা করে যাও। যে ভয়ঙ্কর মহামারীর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদের এই একটি মাত্র হাতিয়ার, সেটা হচ্ছে সাবধান হতে হবে। আমরা প্রত্যেকে এই সাবধানতা অবলম্বন করার চেষ্টা করব এবং অন্যকে সাবধান হতে অনুরোধ করব। আজকে আমি তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের প্রথম দিকের যে অধ্যায় বলতে পারি, এই প্রথম দিকের অধ্যায়টাকে যদি আমরা বলি ছোট গল্পের অধ্যায়, সেই ছোট গল্পের একটি গল্প নিয়ে আমরা আলোচনা করব। তবে এই ছোট গল্প নিয়ে আলোচনার আগে একটা কথাটা হচ্ছে, ছোট গল্পটা আসলে কি? গল্প তো আমরা সবাই কম বেশি শুনেই আসছি ছোটবেলা থেকে। ঠাকুমার কাছে হোক, দাদুর কাছে হোক, যার কাছে হোক, বাবা মা তো আছেন, গল্প তো আমরা কম বেশি শুনছি। কিন্তু ছোট গল্পটা কি, এটা একটু আমাদের জানতে হবে না? যদি বলি ছোট গল্প হচ্ছে আধুনিক যুগের একটি ফসল। কি বললাম? ছোট গল্প হচ্ছে আধুনিক যুগের ফসল। এটার উদ্ভব হচ্ছে কবে? এই ছোট গল্প চর্চা না, আমরা বলতে পারি যে মানুষের জীবনে 19 শতকীয় জীবন যন্ত্রণার সূত্রই এই অভিনব প্রকরণের আবির্ভাব। মানে মানুষের জীবনের আমরা দেখতে পাচ্ছি প্রধানত যে 19 শতক, সেই 19 শতকীয় জীবন যন্ত্রণার সূত্র ধরেই এই ছোট গল্পের সৃষ্টি হচ্ছে। আমরা চোখ রাখতে পারি সাহিত্য সমালোচক জন কুর্নাসের একটা মত। তিনি বলছেন যে ছোট গল্পের বৈশিষ্ট্য হলো এর গতিটা হবে একমুখী। মানে গল্পের যে গতি সেটা একমুখী হবে। কোনো দিকে মানে একটা গল্প বলতে বলতে অন্য কোনো উপকাহিনীতে এ যাবে না, এর গতিটা হবে একমুখী। বক্তব্যের ঋজুতা থাকবে, বক্তব্য কিন্তু ঋজু হবে, মানে সোজা। উপন্যাসের মতো ঘটনার বিস্তার বা বিশ্লেষণ ছোট গল্পে নেই। এই উপন্যাসের মতো বিশাল বড় কাহিনীর বিস্তার এবং ঘটনার বিস্তারও এখানে বেশি নেই। এর গতিটা একমুখী এবং বক্তব্যে ঋজুতা থাকবে। আমরা খুব সুন্দর একটা কবিতার কয়েকটা লাইন বললে তোমরা আরো ভালো বুঝতে পারবে। কবিতাটার কবি কিন্তু যে সে নন, কবি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কি বলছেন না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সোনারতরী কাব্যগ্রন্থের বর্ষাযাপন কবিতায়, সোনারতরী কাব্যগ্রন্থের বর্ষাযাপন কবিতায় ছোট গল্পের একটি যথার্থ সংজ্ঞা আমরা সেখান থেকে যেন খুঁজে নিতে পারি। কি বললাম? সোনারতরী কাব্যগ্রন্থের বর্ষাযাপন কবিতায় কি, সেখানে তিনি কি বলেছেন? এই বর্ষাযাপন কবিতার কটা লাইন আমরা বলছি। কি বলছেন না, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ,
অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। এই যে একটা মানে ছোট গল্পকে খুব কয়েকটা কবিতার মধ্যে যে বেঁধে দেওয়া লাইনের মধ্যে দিয়ে আমরা এখানে দেখতে পেলাম। তাহলে এর আয়তনটা খুব সংক্ষিপ্ত হবে, বর্ণনা বিশ্লেষণ বেশি থাকবে না, কিন্তু আমরা এই ছোট্ট চেহারার মধ্যেও, কাহিনীটা বড় নয় কিন্তু এই ছোট্ট চেহারার মধ্যেও সমগ্র জীবন অথবা ঘটনার কিন্তু একটা যেন চিত্র প্রতিফলিত হতে দেখব এই ছোট গল্পে। আর গল্পের আরম্ভ এবং শেষে একটা নাটকীয়তা থাকবে। আর হচ্ছে এবং এই গল্পের মধ্যে যে অন্তরে অতৃপ্তি রয়ে যাবে, যিনি গল্পকার তিনি ইঙ্গিত ধর্মিতার মাধ্যমে পাঠকের মনে একটা আকাঙ্ক্ষা কিন্তু জাগিয়ে রাখবেন, আরো এরপর কি হলো, তাই তো একটা অতৃপ্তি তোমার কিন্তু রয়ে যাবে যে এরপর কি হওয়া উচিত ছিল বা এরকম হতে পারতো। এটা কিন্তু ছোট গল্পে আসবে। আমি যতটুকু ছোট গল্প বলার মানে ছোট গল্প সম্বন্ধে বললাম, চেষ্টা করলাম, এটাকে তোমরা একটু মাথায় রেখো, কারণ আজকে আমরা যেটা পড়বো সেটা একটা ছোট গল্প। সেই ছোট গল্পটা আসলে কি না, সেই ছোট গল্পটা যদি আমরা বলি, ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে বাস্তব বোধ থেকে বহু দূরে সরে গিয়ে শুধুমাত্র মিথ্যে আদর্শবাদকে আঁকড়ে থাকা এক বিকারগ্রস্ত মানুষের কাহিনী নিয়ে আজকে আমরা একটা ছোট গল্প করব। কি বললাম? বাস্তব বোধ থেকে বহু দূরে সরে গিয়ে শুধুমাত্র মিথ্যে আদর্শবাদকে আঁকড়ে ধরে থাকা এক বিকারগ্রস্ত মানুষের কাহিনী আমরা পড়ব। হ্যাঁ, সেই কাহিনীটার নাম কি? সেই কাহিনীটার নাম হচ্ছে কে বাঁচায় কে বাঁচে। কাহিনীটির নাম কে বাঁচায় কে বাঁচে। যিনি গল্পকার, ছোট গল্পের জগতে আমরা বলতে পারি একজন বিখ্যাত গল্পকার, তার নাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। নাম মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা আলোচনা শুরুতে যেটা করব সেটা হচ্ছে যে লেখক পরিচিতি যে অংশ আছে তোমাদের পাঠ্য বইতে, সেই বইয়ে লেখক পরিচিতির যতটুকু আছে, তবে তোমাদের বইয়ের শুরুতেই একবারে ওই যে কে বাঁচায় কে বাঁচে গল্পের শুরুতেই আছে লেখক পরিচিতি। আমি ডিটেলে আর বলছি না, শুধু যেটুকু কিছু কিছু তোমাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে মানিক বন্দ্যোপাধ্যায় এর আসল নাম হচ্ছে, পৃথ্বী দত্ত যেটা নাম, সে নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ডাক নাম ছিল মানিক। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কিন্তু প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ডাক নাম ছিল মানিক। এবং এই মানিক নামটি আমরা সাহিত্যের ক্ষেত্রে তাকে ব্যবহার করতে দেখেছি, সেটাই তিনি লেখক নাম করে তোলেন। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখবে। আর একটা যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু অঙ্ক অনার্সের ছাত্র ছিলেন। হ্যাঁ, তিনি অঙ্কে অনার্সের ছাত্র ছিলেন এবং প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার সময় তার প্রথম গল্প অতসীমামি লেখেন, যেটা বিচিত্রা পত্রিকায় ছাপা হয়েছিল। এটা কিন্তু খেয়াল রাখবে, মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু অঙ্ক অনার্সের ছাত্র। বেশ, তার প্রথম উপন্যাস হচ্ছে দিবারাত্রির কাব্য। প্রথম উপন্যাস দিবারাত্রির কাব্য, প্রকাশকাল হচ্ছে 1935 খ্রিস্টাব্দ। আর যেটা বলার বিষয় তার সম্পর্কে তোমরা বইয়েতে সবকিছুই পেয়ে যাবে, আমি একদম নিখুঁতভাবে এত কিছু বলতে যাচ্ছি না, তোমরা বইয়েতে পাবে। যেটা বলার বিষয় সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সম্পর্কে একটা কথা বলি। মানিক বন্দ্যোপাধ্যায় যদি বলি বাংলা কথা সাহিত্যের ইতিহাসে একটা উজ্জ্বলতম নাম কিন্তু
মানিক বন্দ্যোপাধ্যায়, কথা সাহিত্য, সেই ছোট গল্প উপন্যাস, সেক্ষেত্রে একটা উল্লেখযোগ্য নাম কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়। তার রচনায় কি হয়েছে, কি আছে, তার রচনায় বাস্তব জীবনের চিত্র অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। বাস্তব জীবনের চিত্র রূপায়ণে এবং স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি ও দর্শনের রূপদানে তিনি ছিলেন অনন্য। এ কথাটা খেয়াল রাখবে, বাস্তব জীবনের চিত্র রূপায়ণে স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি এবং দর্শনের রূপদানে তিনি ছিলেন অনন্য। যদিও তার প্রথম দিককার লেখাগুলোয় ফ্রয়েডীয় মনস্তত্ত্বের একটা ছাপ ছিল, যে ফ্রয়েড, সিগমুন্ড ফ্রয়েডের যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্বের ছাপ ছিল। আমরা পরবর্তী ক্ষেত্রে আবার দেখি যে তার লেখায় ছাপ পড়ছে দার্শনিক কার্ল মার্কসের মতাদর্শ, ছাপ পড়ছে। আমরা মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্ব এবং ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্বের একটা সুন্দর উপস্থাপনা যেন দেখতে পাবো তার লেখাগুলিতে, তার গল্প উপন্যাসে। মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্ব এবং ফ্রয়েডীয় মনোবিশ্লেষণ বাংলার অতীত আচ্ছন্ন জীবন চর্চা যতখানি শিল্পসম্মতভাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে এবং উপন্যাসে ফুটে উঠেছে, এটা কিন্তু অন্যত্র এইভাবে দেখা যায় না। হ্যাঁ, এই মোটামুটি মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলার। আর একটা কথা বলার, একটা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে বিখ্যাত একজন সমালোচক ও কথাশিল্পী নারায়ণ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কি বলেছিলেন না, মানিক বন্দ্যোপাধ্যায় চিরদিন আঙ্কিকের, এটা কিন্তু খেয়াল রাখবে, আঙ্কিকের স্থির মস্তিষ্ক নিয়ে কেনর উত্তর খুঁজেছেন। এটা কিন্তু খেয়াল রাখবে, মানিক বন্দ্যোপাধ্যায় চিরদিন আঙ্কিকের স্থির মস্তিষ্ক নিয়ে কেনর উত্তর খুঁজেছেন। কেন কেন কেন, এই কেনর উত্তরটা কিন্তু তিনি সারা জীবন তার সাহিত্যে খোঁজার চেষ্টা করেছেন। আজকে আমরা যে গল্পটা পড়ব, সেই গল্পে কেনরই একটা কিন্তু দেখতে পাবো উপস্থাপনা। আসলে কিন্তু তিনি এই কেনটাকেই ধরতে চেয়েছেন আজকে গল্পেও। আর মানিক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি ছিল মোহ ও পূর্ব সংস্কার মুক্ত, এটা কিন্তু খেয়াল রাখবে, মোহ ও পূর্ব সংস্কার মুক্ত কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি। তিনি বিজ্ঞানজীবী, এটা কিন্তু খেয়াল রাখবে, তিনি বিজ্ঞানজীবী। সবকিছুকে তিনি বাজিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এবং প্রত্যেকটা বিষয়ের মধ্যে তিনি কেনর উত্তর খোঁজার চেষ্টা করেছেন। ঠিক আছে, বেশ, আমরা এই যে কে বাঁচায় কে বাঁচে, এই যে গল্পটা পড়ব, এই গল্পটায় মানিক বন্দ্যোপাধ্যায়ের, আমি তো বললাম প্রথমে যে বাস্তব জগৎ থেকে বহু দূরে সরে গিয়ে একটা মিথ্যা আদর্শবাদকে আঁকড়ে ধরে রেখে একজন মানুষ কিভাবে ক্রমশ বিকারগ্রস্ত হয়ে পড়েছে, সেই কাহিনী পড়ব কে বাঁচায় কে বাঁচে গল্পে। সেই ব্যক্তিটিকে না, সেই ব্যক্তিটি হচ্ছে একজন উচ্চপদস্থ চাকুরিজীবী মৃত্যুঞ্জয়। ঠিক আছে, একজন উচ্চপদস্থ চাকুরিজীবী মৃত্যুঞ্জয়, তার সে বিবাহিত যুবক। এই মৃত্যুঞ্জয়ের 2-3 মাসের সময়কালের জীবন কথা পড়বো আমরা এই গল্পে। এই মৃত্যুঞ্জয় তার জীবনকালের 2-3 মাসের সময়কালের জীবন কথা শুধু পড়বো আমরা এই গল্পে। কিন্তু এই গল্পটা পড়তে গিয়ে দেখতে পাবে যে কত বড় একটা ধারণা কিন্তু তিনি দিয়ে যাচ্ছেন। বিশেষত বলার, এই গল্পটা সময়কালটা নিয়ে একটু বলার, তার আগে আমি গল্পটার একটু উৎসটা বলে দিই। এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে না, কে বাঁচায় কে বাঁচে, এই ছোট গল্পটি সারদা কুমার দাস সম্পাদিত ভৈরব পত্রিকায় প্রথম বর্ষ শারদ সংখ্যায় 1350 বঙ্গাব্দে, এটা কিন্তু খেয়াল রাখবে, 1350 বঙ্গাব্দ 1943 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় এবং এটি 1944 খ্রিস্টাব্দের
মার্চ মাসে পরিমল গোস্বামী সম্পাদিত মহামন্বন্তর এই গ্রন্থে এই গল্পটা স্থান পায়। মহামন্বন্তর এই গল্পে এই গ্রন্থে এটা স্থান পেয়েছিল। যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে সময়কালটার কথা আমি বললাম এখানে 1350 বঙ্গাব্দ এবং 1943 খ্রিস্টাব্দ, সেই সময় কি চলছে বলতো? 1350 বঙ্গাব্দ এবং 1943 খ্রিস্টাব্দ, বাংলা 1350, ইংরেজি 1943। এই সময়ে তখন দেশ হচ্ছে অবিভক্ত, অবিভক্ত বঙ্গদেশে তখন চলছে মন্বন্তর, দুর্ভিক্ষ চলছে। খাদ্যের অভাবে মানুষ রাস্তার ধারে মারা যাচ্ছে, এই চিত্র কিন্তু সেই সময় ফুটে উঠছে। কলকাতা শহরে রাস্তায় রাস্তায় মানুষের মৃতদেহ কিন্তু পড়েছিল এই সময়। সেই 1350 বঙ্গাব্দ এবং 1943 খ্রিস্টাব্দের যে মহা মন্বন্তর, যে দুর্ভিক্ষ, যে হাহাকার, সেই হাহাকারের পটভূমিতে লেখা এই গল্প। তবে এই গল্পে কোনো প্রচার ধর্মিতা নেই। এটা কিন্তু কেউ ভেবো না যে এই গল্পে লেখক বোধহয় কিছু প্রচার করেছেন, এটা কিন্তু নয়। গল্পের মধ্যে দিয়ে আসলে তিনি সমাজকে তুলে ধরেছেন। আসলে তিনি একজন বিকারগ্রস্ত মানুষের মধ্যে দিয়ে তিনি সমাজকে তুলে ধরেছেন। এবং এই মানে কি বলবো, মহামন্বন্তর, এই যে দুর্ভিক্ষ, এটা থেকে বাঁচার উপায় আসলে আমরা কিভাবে পেতে পারি তার একটা যেন ইঙ্গিত আমরা পেয়ে যাই এই ছোট গল্পে। ঠিক আছে, বেশ, আমি গল্পটিকে আগে প্রথমে তোমাদেরকে একটু ছোট করে বলি। গল্পটা হচ্ছে যে বললাম মৃত্যুঞ্জয়ের আমরা কথা বলব, যে মৃত্যুঞ্জয় এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। এই মৃত্যুঞ্জয় 50-এর মন্বন্তর, 50-এর যে মহামন্বন্তর, 50-এর মন্বন্তর হচ্ছে 1350 বঙ্গাব্দের যে দুর্ভিক্ষ, এই সময়ে কলকাতা শহরে বাস করত। এই সময় কলকাতা শহরে বাস করত এবং সে প্রত্যক্ষ করেছিল ভয়াবহ দুর্ভিক্ষকে, যে মানুষ কিভাবে না খেতে পেয়ে মারা যাচ্ছে তার চিত্রটা কিন্তু সে দেখেছিল। যার ফলে তার মধ্যে জন্ম নিয়েছিল না একটা বাতিল হওয়া, পচা গলা ঐতিহ্য এবং সামাজিক আদর্শবাদ। হ্যাঁ, এই যে মানুষ রাস্তার ধারে পড়ে মারা যাচ্ছে, এটা দেখে তার মধ্যে একটা আদর্শবাদের জন্ম নিয়েছিল। সেটা কিরকম না আমরা আসবো পরে আলোচনায়। এবং এই যে তার মধ্যে এটা জন্ম নিয়েছিল আদর্শবাদটা, সেটার ফলস্বরূপ সে এই যে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, এটা প্রতিকারের কোনো উপায় খুঁজে না পেয়ে আমরা দেখতে পাচ্ছি যে সে উন্মাদ হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে। ধীরে ধীরে ব্যর্থতার গ্লানিতে শেষ করে ফেলেছে নিজেকে। নিজে তো শেষ হয়েছে, পাশাপাশি শেষ করে ফেলেছে নিজের পরিবারকে, নিজের সংসারকে। আমরা দেখতে পাচ্ছি যে এই মৃত্যুঞ্জয় ছিল একটা অফিসের উচ্চপদস্থ কর্মচারী। অফিস যেত ট্রামে চেপে। স্বাভাবিকভাবেই কলকাতা শহরের সেই সময়ের ফুটপাতে ক্ষুধার্ত মানুষের খবর সে রাখত না। ট্রামে যায়, অফিস যায়, চলে আসে। 50-এর দুর্ভিক্ষে বহু মানুষ এই ফুটপাতেই মারা যান খাবার না পেয়ে। একদিন ঘটনাচক্রে মৃত্যুঞ্জয় ওই ফুটপাতেই অনাহারে যে মৃত্যু ঘটছে মানুষের, সেটাকে নিজের চোখে দেখে, সে প্রত্যক্ষ করে যে মানুষ মারা যাচ্ছে। তবে সে কোনোদিনই দুর্বল চিত্ত এবং আবেগপ্রবণ মানুষ কিন্তু ছিল না, এটা কিন্তু খেয়াল রাখবে। সে কিন্তু কোনোদিনই অতটা বেশি আবেগপ্রবণ এবং দুর্বল চিত্তের মানুষ ছিল না। কিন্তু মানব সভ্যতার কিছু অতি প্রাচীন মিথ্যে আদর্শবাদ তার মধ্যে কিন্তু ছিল।
সেটার প্রকাশ এবার পেয়েছে। ফলে তার মানসিক গঠনটা ধীরে ধীরে হয়ে পড়েছিল নিয়ন্ত্রণহীন। শহরের ফুটপাতে দুর্ভিক্ষে মানুষের মৃত্যু প্রত্যক্ষ করে মৃত্যুঞ্জয় অত্যন্ত বিচলিত হয়ে ওঠে। অফিসে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, বমি করে, তার নিজেকে অপরাধী বলে মনে হতে থাকে। এই দেখো, রাস্তায় মানুষ মারা যাচ্ছে না খেতে পেয়ে, কিন্তু এই যে মিথ্যা আদর্শবাদ তার মধ্যে ছিল, সেটা থেকে তার মধ্যে ভাবনা এসেছে যে যে মানুষটা মারা গেল এর জন্য দোষী বোধ হয় আমি বা আমার মতো মানুষেরা। মৃত্যুঞ্জয় ভেবেছে, কিন্তু এই যে ভেবেছে যে এর জন্য দোষী বোধ হয় আমি এবং নিজেকে অপরাধী বলে মনে করেছে, সামাজিক দিক থেকে সে যথেষ্ট বাজে কাজ বলে মনে করেছে তার আচরণটা। মানে এই যে সে অফিস যায় আসে, দিনে 4 বেলা খায়, এই কাজগুলো তার কাছে মনে হয়েছে খুব জঘন্য কাজ। এবং কেন সে ভেবেছে না, কারণ সে দিনে অন্তত 4 বার পেট ভরে খায়, কোনো রকম রিলিফ ওয়ার্কে সে যোগ দেয়নি। এটা ভেবেছে মৃত্যুঞ্জয় যে আমি কোনো রিলিফ ওয়ার্কে যোগ দিইনি, আমি তো দিনে 4 বার খাই, অথচ রাস্তার ধারে পড়ে মানুষ মারা যাচ্ছে না খেতে পেয়ে। এটা ভেবে সে নিজেকে অপরাধী মনে করেছে, নিজে কষ্ট পেয়েছে। এরপর কি হলো, সেই যে মিথ্যা আদর্শবাদ তার জোরে কি হলো না, এরপর সে নিজের খাওয়া কমিয়ে দেয়, নিজের খাওয়া কমিয়ে দিল। মাসিক বেতন পুরোটাই দুর্ভিক্ষ পীড়িত মানুষের মঙ্গলাকাঙ্ক্ষায় দান করে দিল। যে মাস মাইনে সে পেল, সে মাইনে পুরো টাকাটাই দিয়ে দিল এই দুর্ভিক্ষ পীড়িত মানুষদের খাবারের জন্য, ত্রাণ দিয়ে দিল। কিন্তু একবারও ভেবে দেখলো না যে তার পরিবারটার কি হবে, তারও তো একটা সংসার ছিল। এবার যেটা বলার বিষয় সেটা হচ্ছে তারপর নিজেই গিয়ে দাঁড়িয়েছে, আমরা দেখবো একটা টাইম পর, একটা সময় পর কি দেখবো, তারপর নিজেই গিয়ে দাঁড়িয়েছে লঙ্গরখানার অন্য প্রার্থীর ভিড়ে। এবং সেখানে সে জানতে চেষ্টা করেছে, যে বুঝতে চেষ্টা করেছে যে কেউ তাকে দোষারোপ করছে কি না। এখন এই রাস্তার ধারে যারা পড়ে মারা যাচ্ছে তারা কেউ তাকে দোষারোপ করছে কি না তাদের অবস্থার জন্যে, না, কেউ তাকে দোষারোপ করেনি। সে শোনে প্রত্যেকেই আপন দুঃখ আর দুর্ভাগ্য নিয়েই ভাবিত, তাই তো? সবাই যে যার দুর্ভাগ্যের কথাই বলছে, সবাই যে যার দুঃখের কথা বলছে, কেউ তাকে দোষারোপ করছে না। কারোরই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে কোনো নালিশ নেই, প্রতিবাদ নেই, দোষারোপ নেই। সে শুধুই ভাবতে থাকে তার করণীয় কি। এবার মৃত্যুঞ্জয় ভাবে এটা তো আমাকে দোষও দিচ্ছে না, কিন্তু তখন অনেকটা পথ আগিয়ে চলে এসেছে মৃত্যুঞ্জয়। তার মনের বিকারগ্রস্ততা কিন্তু অনেকটাই বেড়েছে এবং এখন সে ভাবছে যে এই মানুষগুলো সম্পর্কে আমার করণীয়টা কি। সেই মিথ্যে আদর্শবাদ যা তাকে ক্রমশ বিকারগ্রস্তের দিকে নিয়ে যাচ্ছে। কি হলো এরপর আমরা দেখব, স্বাভাবিকভাবেই মৃত্যুঞ্জয়ের মস্তিষ্ক বিকৃতি ঘটে, মৃত্যুঞ্জয়ের মাথা খারাপ হলো। কি হলো, সে ভদ্র জামা কাপড় ছেড়ে ছেঁড়া ন্যাংরা পরে হাতে ছোট মগ নিয়ে লঙ্গরখানার অন্য প্রার্থী হয়ে পড়ল। কি ভয়ঙ্কর পরিণতি এখানে দেখানো হয়েছে, দেখো কত নিখুঁত একজন গল্পকারের দৃষ্টি। এই বিকারগ্রস্তরা তাকে কোথায় নিয়ে গেল, সে লঙ্গরখানার পাশে একটা ছোট মগ হাতে সে ঘুরছে, একটা ছোট ন্যাংরা পরে। ভাবো, যে ছিল উচ্চ পদস্থ কর্মচারী। কি হলো না, গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় আসলে কি দেখাতে চাইলেন এখানে? তিনি কি বোঝাতে চাইলেন যে না, যে এই যে দুর্ভিক্ষের সময়ে 4 বেলা কেন 6 বেলা করে খাও, বাড়িতে আনন্দে থাকো, সুখে থাকো, এটা কি বলার বিষয় ছিল গল্পকারের? মোটেও না। আবার এটাও বলার বিষয় থাকেনি যে মৃত্যুঞ্জয়ের মতো হও, এটাও বলেন। তাহলে কি বোঝাতে চেয়েছেন গল্পকার?
না গল্পকার যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে প্রতিকারের আসল পথ রিলিফের মাধ্যমে নয়। মন্বন্তর এবং দুর্ভিক্ষ এটা থেকে পরিত্রাণ পেতে গেলে, এটাকে প্রতিকার করতে গেলে আমরা কোনোদিনই রিলিফ দিয়ে এর প্রতিকার করতে পারবো না, ত্রাণ দিয়ে এর প্রতিকার করতে পারবো না, এবং রিলিফ থেকেও মুক্তি পাবো না, এই রিলিফ দিয়ে এই প্রতিকার থেকে মুক্তি পাবো না, এবং কাঙালপনা করেও আমরা মুক্তি পাবো না। তাহলে কি করতে হবে? কেন মানুষের দুর্ভিক্ষ, কেন মানুষকে দুর্ভিক্ষ প্রত্যক্ষ করতে হয়, কেন তাকে ফুটপাতে শুয়ে মরতে হয়, সেই কারণ অনুসন্ধান করতে হবে। কি বললাম? কেন মানুষকে দুর্ভিক্ষ দেখতে হয়, কেন মানুষকে ফুটপাতে শুয়ে না খেতে পেয়ে মরে যেতে হয়, তার কারণটা অনুসন্ধান করতে হবে। তাহলে দেখো সেই কেন, বুঝতে পেরেছ? কেনর উত্তর সন্ধানী মানিক বন্দ্যোপাধ্যায়। কেন মানুষকে ফুটপাতে শুয়ে মরে যেতে হচ্ছে তার কারণটা অনুসন্ধান করতে হবে। আমরা কোনোদিনই দুর্ভিক্ষ বা মন্বন্তরকে রিলিফ দিয়ে তার প্রতিকার করতে পারবো না, কারণ কত রিলিফ দেবে? আমরা তার যে মূল শিকড় সেটাকে ধরার চেষ্টা করব। কেন দুর্ভিক্ষ আসছে, কেন মানুষকে ফুটপাতে শুয়ে মরতে হচ্ছে, তার কারণটাকে জানবো। কারণটা জেনে গেলি তাহলে আর কোনোদিন সেটা আসবে না। এটা আর কি বলার বিষয়? আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে অন্যকে বাঁচাতে গিয়ে আমি যদি নিজে মরে যাই, হ্যাঁ, অন্যকে বাঁচানোর জন্য নিজে মরে গেলে বাঁচার সঠিক পথ নির্দেশ দেবে কি? এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যে হ্যাঁ, যেখানে ছিলাম যে অন্যকে বাঁচানোর জন্য নিজে যদি মরে যাই তাহলে বাঁচার সঠিক পথ নির্দেশ দেবে কি? আমরা সবসময় যুক্তির পথে চলব, কারণ সভ্যতার চূড়ান্ত পথ হচ্ছে যুক্তির পথ। সেখানে কি বলবো না, নিজে বাঁচবো আর অপরকেও বাঁচাবো, তাই তো? আমরা কিন্তু এখানে যেটা দেখলাম, মৃত্যুঞ্জয় এই গল্পে সে অপরকে বাঁচাতে গিয়ে নিজে শেষ হয়ে গেল, পাশাপাশি তার সংসার, তার পরিবারও শেষ হয়ে গেল। এটা কি বাঁচানোর কোনো সঠিক পথ নির্দেশ হলো? হলো না। সেটা কিন্তু এখানে আছে। আর যদি এটা আমরা করি যে নিজে বাঁচবো এবং অপরকে বাঁচাবো, তাহলে কি হবে না, এতে আত্মবিশ্বাসটা বাড়বে এবং প্রতিবাদী কণ্ঠ জোরদার হবে। এই যে মন্বন্তরের সময়, সেই সময় সমাজের কাছে এটাই কিন্তু আসল চাওয়ার বিষয়, এটাই কাঙ্ক্ষিত। সেই ভাবনাই এই গল্পে প্রকাশ পেয়েছে, কে বাঁচায় কে বাঁচে গল্পে, যে আমাদের মন্বন্তর বা দুর্ভিক্ষের কারণটা জানার চেষ্টা করতে হবে। আমরা কেউ না খেয়ে অন্যকে খাইয়ে বা রিলিফ দিয়ে বা নিজে লঙ্গরখানায় গিয়ে দাঁড়িয়ে নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়ে আমরা কোনোদিনই এটাকে কমাতে পারবো না। কারণ কতদিন এইভাবে সম্ভব? আমাদেরকে কারণটাকে অনুসন্ধানের চেষ্টা করতে হবে। কেন দুর্ভিক্ষ আসে, কেন মানুষকে ফুটপাতে শুয়ে মরতে হয়? তাহলে আমরা বলতে পারি যে এই গল্পে আসলে কিন্তু কোনো প্রচার ধর্মিতা নেই। আমরা মৃত্যুঞ্জয়ের বিকারগ্রস্ত মনের একটা সার্থক রূপ দেখতে পাবো, যেটা কিন্তু সমাজেরই প্রতিচ্ছবি। ঠিক আছে, সেটা সমাজেরই প্রতিচ্ছবি। কার বিকারগ্রস্ত মন? মৃত্যুঞ্জয়ের। একটা সার্থক চিত্তবিদ্যা আমরা পাবো এই গল্পে। বেশ, আমরা এবার যেটা করব সেটা হচ্ছে অজস্র শর্ট প্রশ্ন আছে, তোমরা যে কোনো আলোচনার বইয়ে পেয়ে যাবে। হ্যাঁ, আমি ওদিকে আর যাচ্ছি না, শর্ট প্রশ্ন যে যা পেয়ে যাবে।
আমি এবার যেটা করব সেটা হচ্ছে যে একবার মৃত্যুঞ্জয় চরিত্রটাকে একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? দেখো, মৃত্যুঞ্জয় যে চরিত্র, কে বাঁচায় কে বাঁচে গল্পে আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুঞ্জয় একটা চাকুরিজীবী বিবাহিত মধ্যবিত্ত যুবক। কি বললাম? চাকুরিজীবী বিবাহিত মধ্যবিত্ত যুবক, সৎ ও সরল। মৃত্যুঞ্জয় ছিল নিরীহ এবং শান্ত এবং দরদি ভালো মানুষ। কিন্তু তার মধ্যে কি ছিল না, সে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস, এই কথাটা বলা হয়েছে। পচা ঐতিহ্যের আদর্শবাদকে সে মাথায় গেঁথে নিয়েছিল এবং এটা তার মধ্যে থাকলেও এই যে পচা ঐতিহ্য আছে, কিন্তু তার মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া শ্লথ ও নিস্তেজ কিন্তু ছিল না। আমরা দেখতে পাবো এই যে ছিল না, এই জন্যে কিন্তু একটু বেশ ঈর্ষা করত কে? তার সহকর্মী নিখিল। নিখিল ভাবতো মনে মনে, আমি যদি মৃত্যুঞ্জয়ের মতো হতাম, এরকম একটা মনের মানুষ। কিন্তু কি হলো, এরকমই একজন চরিত্রের মৃত্যুঞ্জয় একদিন বাড়ি থেকে অফিস যাওয়ার পথে আকস্মিকভাবে দেখে ফেলে এক অনাহার মৃত্যুর দৃশ্য। অত্যন্ত আবেগপ্রবণ মৃত্যুঞ্জয় দুর্ভিক্ষকালীন এই স্বাভাবিক দৃশ্য দেখে প্রচন্ড আঘাত পায়। এই দৃশ্য তাকে এমন অপরাধ বোধে অস্থির করে তোলে যে তারপর থেকে সে ক্রমশ ভিতরে ভিতরে পাল্টে যেতে শুরু করে, তাই তো? সেই দুর্ভিক্ষের কারণ, দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে বলে নিজেকে অপরাধী বলে মনে করেছে মৃত্যুঞ্জয়। হ্যাঁ, কারণ সে দিনে 4 বেলা পেট ভরে খায়, কোনো রকম রিলিফ ওয়ার্কে অংশগ্রহণ করেনি। এরপর কি করলো, একবেলা না খেয়ে সস্ত্রীক মানে স্ত্রীকে সঙ্গে নিয়ে, তার স্ত্রীও কিন্তু এরকমই, মৃত্যুঞ্জয়ের সঙ্গে থেকে থেকে তার স্ত্রীও এরকম হয়ে যাচ্ছিলেন। সেই সস্ত্রীক মৃত্যুঞ্জয় সে খাবার বিলানো শুরু করলো। এরপর মাইনের দিন পুরো মাইনেটা ত্রাণ তহবিলে দান করে দেয়, কিন্তু অচিরেই বুঝতে পারে যে যথাসর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবে না। এরপর তাই সে অন্য প্রার্থীদের ভিড়ে ঘুরতে ঘুরতে একসময় তাদেরই একজন হয়ে গেল এবং অফিসে তারপর বাড়িতে যাওয়াও বন্ধ করে দিল। সে কারণ অনুসন্ধানের চেষ্টা করছে কে না মৃত্যুঞ্জয়। তাদের কাছে যাচ্ছে, এই সমস্ত লঙ্গরখানায় যে সমস্ত মানুষ, গিয়ে দেখছে যে কেউ তো তাকে দোষারোপ করছে না তাদের অবস্থার জন্যে। সবাই তো নিজের দুঃখের কথা, নিজের অতীতের কথাই বলছে, কারোর কোনো অভিযোগ নেই তার প্রতি। তাহলে কি করণীয়? আস্তে আস্তে মৃত্যুঞ্জয়ে বিকার বস্তুটা কিন্তু বাড়ল। কি হলো, অফিস আর বাড়িতে যাওয়াও বন্ধ করে দিল। ছেঁড়া ন্যাংরা পরে খালি গায়ে সে অনাহারীদের সঙ্গে ফুটপাতে পড়ে থাকে এবং লঙ্গরখানার খিচুড়ি কাড়াকাড়ি করে খেতে শুরু করে। সুতরাং এই যে মৃত্যুঞ্জয় চরিত্রটি দুর্ভিক্ষ পীড়িত মানুষের প্রতিবাদে এবং প্রতিরোধে বা সংগ্রামে উদ্বুদ্ধ করতে না পারলেও এটুকু আমরা বলতে পারি যে সে মধ্যবিত্তের যে খোলস, সেই খোলসকে সে ত্যাগ করে বেরিয়ে এসেছিল। কিন্তু বেরিয়ে এলেও তার যে পথ ছিল, সেই পথটা কিন্তু সঠিক পথ নয়। সেই যে মিথ্যে আদর্শবাদকে কেন্দ্র করে এগোচ্ছিল, সেটা সঠিক পথ নয়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ফলে আমরা আসলে মিথ্যে আদর্শবাদকে আঁকড়ে ধরে থাকা একটা বিকারগ্রস্ত মানুষকে দেখতে পেলাম মৃত্যুঞ্জয়ের চরিত্রের মধ্যে দিয়ে। ঠিক আছে, এরপর আমরা যে চরিত্রটায় আসবো সেটা হচ্ছে যে নিখিল চরিত্রটা। মৃত্যুঞ্জয় চরিত্রের সঙ্গে নিখিল চরিত্রটা কিন্তু আমাদের একটু করতে হবে না। মৃত্যুঞ্জয়ের সহকর্মী কিন্তু বন্ধু কিন্তু নিখিল। আচ্ছা, নায়ক মৃত্যুঞ্জয়ের সহকর্মী বন্ধু নিখিল
প্রখর বুদ্ধিমান এই রোগা যুবকটি ছিল অলস প্রকৃতির। কারো কারো মতে 2 সন্তানের পিতা নিখিলের সংসারে বিশেষ মন নেই। নিখিল কি করে না, নিখিল বইপত্র পড়ে এবং নিজের ভাবনার জগতে বিচরণ করে। এইভাবেই সে থাকে, এইভাবেই সে বিনোদন করে। অফিসের সমপদস্থ সহকর্মী মৃত্যুঞ্জয়ের মাইনে নিখিলের থেকে বেশ কিছুটা বেশি হলেও অন্য সকলের মতো নিখিলও তাকে বেশ পছন্দই করত। হয়তো তাতে একটু অবজ্ঞাও জড়িয়ে থাকত। তবে মৃত্যুঞ্জয়ের মানসিক শক্তির কাছে নিখিল কিছুটা হলেও যেন নিস্তেজ ছিল। এটা কিন্তু খেয়াল রাখবে, মৃত্যুঞ্জয়ের মানসিক শক্তির কাছে নিস্তেজ কিন্তু নিখিল। সেই সঙ্গে মাঝে মাঝে তার আফসোস হয় এই ভেবে যে সে যদি নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হতো তবে মন্দ হতো না। এর থেকে মৃত্যুঞ্জয়ের প্রতি সহকর্মী নিখিলের মৃদু ঈর্ষার একটা পরিচয় পাওয়া যায়। তবে তার মধ্যে আমরা দেখবো যে ক্ষতিকর কোনো মানসিকতা নেই, এটা যেন হতে পারলে ভালো হতো এরকম একটা বেশ মানসিকতা, বন্ধুসুলভ। তবে নিখিল কিন্তু স্বার্থপর ছিল না, তাই প্রতি মাসে 3 জায়গায় তাকে অর্থ সাহায্য কিন্তু আমরা পাঠাতে দেখেছি। যতটুকু তার সামর্থ্য ততটুকু দিয়ে কিন্তু অর্থ সাহায্য করেছে। মৃত্যুঞ্জয়ের মতো পুরো টাকাই কিন্তু সে রিলিফ ফান্ডে দিয়ে দেয়নি। তাছাড়া মৃত্যুঞ্জয়কে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে সে সচেষ্ট থেকেছে। দেখতে পাবো মৃত্যুঞ্জয়ের যে স্ত্রী, আমরা এখানে টুনুর মা, আমরা মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কোনো নাম পাচ্ছি না, এই টুনুর মা অনুরোধ করেছে নিখিলকে, নিখিল কিন্তু সেটা রেখেওছে। নিখিল দীর্ঘদিন ধরে সচেষ্ট থেকেছে, তার পরিবারের খোঁজ খবর নিয়েছে এবং মৃত্যুঞ্জয়ের অফিস যাওয়া বন্ধ করলে তার ছুটিরও ব্যবস্থা করে দিয়েছে কিন্তু নিখিল। বন্ধুসুলভ মানসিকতা। পরার্থপর হলেও নিখিলের মধ্যে যথেষ্ট পরিমাণে বাস্তব জ্ঞানের প্রকাশ লক্ষ্য করা যায়। এটা কিন্তু খেয়াল রাখবে, বাস্তব জ্ঞানটা কিন্তু নিখিলের অনেক বেশি ছিল মৃত্যুঞ্জয়ের থেকে। মন্বন্তরের বাজারে তাই সে অর্থ সাহায্য 5 টাকা করে কমাতেও চেয়েছে, তাই তো। নিজের সর্বস্ব উজাড় করে দিচ্ছি, এটা তো ঠিক নয়। আমি নিজে বাঁচবো এবং অপরকে বাঁচানোর চেষ্টা করব, এই মানসিকতাটা কিন্তু নিখিলের ছিল, যেটা ছিল না কিন্তু মৃত্যুঞ্জয়ের। যদিও এটা মৃত্যুঞ্জয়ের কারণ হচ্ছে মৃত্যুঞ্জয়ের এই মিথ্যে আদর্শবাদকে কেন্দ্র করে আঁকড়ে ধরে তার যে বিকারগ্রস্ততা। হৃদয়বান সামাজিক যুবক নিখিল দুর্বিষহ দুর্ভিক্ষে দুঃখী হলেও প্রিয় বন্ধু মৃত্যুঞ্জয়ের মতো একেবারে ভেঙে পড়েনি। তাছাড়া মাইনের পুরো টাকা মৃত্যুঞ্জয় ত্রাণ তহবিলে দান করলে সে তার প্রতিবাদ করেছে এই কথা ভেবে যে এদেশের লোককে বাঁচানো যায় না, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। মৃত্যুঞ্জয়ের পরিবারের প্রতি ভাবনাও তার কথায় প্রতিফলিত হয়েছে। ঠিকই বলেছে নিখিল যে এইভাবে ত্রাণ দিয়ে সমস্ত মাইনের টাকা দিয়ে কোনোদিনই দেশের লোককে বাঁচানো যাবে না, কিছুদিন তাদের চলবে, তারপর, তাই তো। তাহলে দুর্ভিক্ষের আসল কারণটা আমাদের জানতে হবে। সহৃদয় সাধারণ মানুষের মতোই সে যৌক্তিক কথাই জানিয়েছে, নিজেকে না খাইয়ে মারা পাপ। এটা কিন্তু ঠিক যে 10 জনকে যদি তুমি 10 জন মানুষ না খেতে পেয়ে মরছে, আর কেউ যদি নিজে না খেয়ে নিজে মরে যায়, সেটা কিন্তু বেশি পাপে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, নিজেকে কষ্ট দিয়ে বা নিজেকে না খেয়ে মারা, হ্যাঁ, নিজে মরে যাওয়া, এটা কিন্তু পাপ। এই কথাটা কিন্তু সে বলেছে। আমরা তাই নিখিল চরিত্রটিকে আমরা বলতে পারি একটা হৃদয়বান এবং বাস্তববাদী চরিত্র। কিন্তু মৃত্যুঞ্জয় চরিত্রটি হচ্ছে অবশ্যই আমরা বলতে পারি যে সে নিরীহ, শান্ত, দরদি, ভালো মানুষ, কিন্তু তার মধ্যে ছিল মিথ্যে আদর্শবাদকে আঁকড়ে ধরে
রাখা একটা বিকারগ্রস্ততা। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বেশ, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে টুনুর মা একটু চরিত্রটা দেখি। কি না, ছোট গল্পের নায়ক এই যে কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পের নায়ক মৃত্যুঞ্জয়ের স্বামী অন্তঃপ্রাণ সহধর্মিণী ছিলেন কিন্তু টুনুর মা। নামহীন এই চরিত্রটি শারীরিকভাবে রুগ্না হলেও মন্বন্তরের বিভৎসতায় নিজের পরিবার সম্পর্কে উদাসীন হয়ে যাওয়া স্বামীর অস্থিরতাকে তিনি কেবল মেনেই নেননি, মনেও নিয়েছেন। এটা কিন্তু মনে রাখবে। তিনি যে তার স্বামীকে ভালোবাসতেন এবং তার আদর্শকে সম্মান করতেন এতটুকুই তার কারণ নয়, আদতে তিনি নিজেও উদার হৃদয় এবং মমতাময়। আমরা দেখব যে সে কিন্তু সমর্থন করছে এই কাজগুলোকে, মৃত্যুঞ্জয়ের কাজগুলোকে কিন্তু টুনুর মা মানে মৃত্যুঞ্জয় স্ত্রী কিন্তু সমর্থন করেছে। কি দেখলাম না, বিছানায় শুয়ে থাকা অবস্থায় তিনি বাড়ির ছোট বড় সবাইকে বারবার বাইরে পাঠিয়েছেন স্বামীর খোঁজে। নিজেও না খেয়ে খেয়ে আসলে নিজেও শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন টুনুর মা। স্বামীর সহকর্মী বন্ধু নিখিলকে তিনি সকাতরে অনুরোধ করেছেন যে নিখিল যেন মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখে, যতটা সম্ভব যেন তার স্বামীর সঙ্গে সঙ্গেই থাকে। পাশাপাশি এই কথাও জানিয়েছে যে উঠতে পারলে আমিই তো তার সঙ্গে ঘুরতুম ঠাকুরপো। দেখতে পেয়েছ? তাহলে আমি যদি উঠতে পারতাম আমি তার সঙ্গেই ঘুরতাম, মানে মৃত্যুঞ্জয়ের সঙ্গেই ঘুরতো টুনুর মা। ইতিপূর্বে 2-3 বার তিনি স্বামীর ফুটপাত ভ্রমণের সঙ্গীও হয়েছেন। দেখতে পাচ্ছ যে মৃত্যুঞ্জয়ের সঙ্গে তিনি গেছেন। নিখিলকে স্বামীর কথা বলতে গিয়ে জানিয়েছেন একেবারে মুছতে যাচ্ছেন দিনকে দিন। নিখিলকে তিনি বলেছেন উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। ছেলে মেয়েগুলির জন্য সত্যি আমার ভাবনা হয় না, কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলির কথা। একই বিকারগ্রস্ততার শিকার যেন দেখতে পাচ্ছি এই মৃত্যুঞ্জয় স্ত্রী টুনুর মাকে। টুনুর মাই গল্পের অপ্রধান চরিত্র হলেও গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয়কে উজ্জ্বল করে তুলে ধরার ক্ষেত্রে তার কিন্তু একটা অবদান আমরা দেখতে পাচ্ছি। এবার যে জায়গাটা আসবো সেটা হচ্ছে এই গল্পটার নামকরণটা। কে বাঁচায় কে বাঁচে, একটা নামকরণ হয়েছে না? কে বাঁচায় কে বাঁচে, তারপরে একটা কে বাঁচায় কে বাঁচের পর একটা বিস্ময়সূচক চিহ্ন আছে। আচ্ছা, বিস্ময়সূচক চিহ্নটার মধ্যে দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে না, এই বিস্ময়সূচক চিহ্নটাকে দিয়ে আসলে একটা যেটা আমরা ফুটে উঠতে দেখছি সেটা হচ্ছে এর মধ্যে যেন একটা সমালোচনা আছে। কে সেই সমালোচনাটা করছেন? না, এই সমালোচনাটা করছেন গল্পকার নিজেই। আমরা আসবো পরে আলোচনায়। তার আগে আমরা নামকরণটা একটু দেখি। 50-এর ভয়াবহ মন্বন্তরের পটভূমিকায় রচিত কে বাঁচায় কে বাঁচে এই গল্পটি, যেখানে দেখা যায় কলকাতা শহরের এক বাসিন্দা উচ্চ পদের চাকুরে মৃত্যুঞ্জয়। অফিসার সংসার নিয়েই তার ছিল জগৎ। ফলে দুর্ভিক্ষপীড়িত এই নগরটি সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। হঠাৎ একদিন মুখোমুখি সে এক চরমতম সত্যের সম্মুখীন হয়। ফুটপাতে অনাহারে মৃত্যুকে সে দেখে, চমকে ওঠে সে। তার মধ্যে যে একটা আদর্শবাদ ছিল ভেতরে ভেতরে, যে নীতিবোধ তাকে পীড়িত করে। সে নিজেকে অপরাধী ভাবে, কারণ সে রোজ 4 বার করে পেট ভরে খায় এবং এই দুর্ভিক্ষপূর্ণ মানুষদের জন্য সে কোনো রকম ব্যবস্থা করেনি। এবং কি হলো এরপর আমরা দেখতে পাচ্ছি যে সে অফিসে গেল এই ঘটনাটা দেখার পর, শরীর অসুস্থ। তার সহকর্মী বন্ধু নিখিল এসে কারণ অনুসন্ধানের চেষ্টা করেছে যে কেন মৃত্যুঞ্জয়ের এরকম হচ্ছে, কিন্তু কোনো ফল হলো না।
মৃত্যুঞ্জয় নিজেও খাওয়া কমিয়ে দিল, মাইনের পুরো টাকা দুর্ভিক্ষ পীড়িতদের দান করে দিল। ধীরে ধীরে অবসাদ, মানসিক চাপে ভুগতে থাকলো। তারপর পৌঁছলো লঙ্গরখানায়, মগ হাতে, পরনে ছেঁড়া কাপড় পরে উন্মাদ অবস্থা। সে অনুভব করে কেউ তাকে দোষারোপ করছে না, সকলেই নিজেই দুর্ভাগ্যকে দায়ী করছে নিজের অবস্থার জন্য। এই পরিস্থিতিতে মৃত্যুঞ্জয় বুঝে উঠতে পারে না সে কি করবে, আর সে তখন স্বাভাবিক বোধের অবস্থাতেও থাকে না। ততদিনে তার চিন্তার বিকৃতি ঘটেছে, উন্মাদ হয়ে গেল মৃত্যুঞ্জয়। এও এক ধরনের বিকার, বিকৃত সুখ। নিজেকে ও নিজের পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে মিথ্যা নীতি এবং আদর্শবাদের দ্বারা চালিত হয়ে সে পথ হারালো। তাই তো, নিজের পরিবার, নিজের সংসারকে ধ্বংসের মুখে ঠেলে দিল শুধুমাত্র কিসের উপর নির্ভর করে? না মিথ্যে নীতি আর আদর্শবাদকে এটার দ্বারা চালিত হয়ে। আমরা দেখলাম লেখক এখানে মৃত্যুঞ্জয়ের মানসিক অবস্থাকে অদ্ভুতভাবে ফুটিয়ে তুলেছেন। মৃত্যুপীড়িত মানুষকে সাহায্য করতে গিয়ে নিজেই পৌঁছে গেল মৃত্যুর মুখে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, মৃত্যুপীড়িত মানুষকে সাহায্য করতে গিয়ে মৃত্যুর মুখেই পৌঁছে গেল মৃত্যুঞ্জয়। অথচ পরিস্থিতিকে কোনোভাবেই পাল্টাতে পারল না মৃত্যুঞ্জয়। আসলে গল্পে বক্তব্য হচ্ছে প্রতিকারের আসল পথ রিলিফের মধ্যে দিয়ে কোনোদিনই নয়, বা নিজে লঙ্গরখানায় গিয়ে দাঁড়ালেও মুক্তি পাওয়া যাবে না। কেন দুর্ভিক্ষ আসে এটার কারণ অনুসন্ধানের চেষ্টা করতে হবে। অন্যকে বাঁচানোর আকাঙ্ক্ষায় নিজে মরে গেলে বাঁচানোর পথটি হারিয়ে যাবে। তাহলে কি করতে হবে? নিজেকে বাঁচতে হবে, অপরকেও বাঁচাতে হবে। তাই তো, এই অনুভবটিকে এই গল্পকার এখানে প্রকাশ করেছেন, এবং আমরা বলতে পারি যে এই গল্পের নামকরণটি যথাযথই হয়েছে। ঠিক আছে, আমরা নামকরণটা নিয়ে একটু বললাম। এবার যেটা বলার বিষয় সেটা হচ্ছে, তোমরা অবশ্যই শর্ট পোস্টগুলো সমস্ত জায়গায় পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এই গল্পটার মধ্যে দিয়ে আসলে যে মন্বন্তরের চিত্র ফুটে উঠেছে, সেই চিত্রটাতেই বললাম 1943 খ্রিস্টাব্দ 1350 বঙ্গাব্দের যে মন্বন্তর, সেই মন্বন্তরের চিত্র। মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন দৃষ্টিটা একটু দেখতে হবে এই গল্পে। না, তিনি যেটা বলছেন যে ওই কথাটাই, যে সভ্যতার পথ হচ্ছে যুক্তির পথ, নিজে বাঁচা এবং অপরকে বাঁচানোই হচ্ছে তার প্রধান বক্তব্য আর কি। কারণ অন্যকে বাঁচানোর জন্য নিজেই মরে গেলে বাঁচার সঠিক পথ নির্দেশ কে দেবে? গল্পকারের লক্ষ্য ছিল এই বক্তব্যের মধ্যে দিয়ে মানুষের আত্মশক্তির উন্মেষ ঘটানো আর প্রতিবাদী কণ্ঠকে জোরদার করা, এবং যা এই সমাজ এবং সভ্যতার কাছে কাঙ্ক্ষিত ছিল, ওই সময় দরকার ছিল। এটা গল্পে এই ভাবনারই প্রকাশ ঘটিয়েছেন গল্পকার। ঠিক আছে, আর আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে প্রশ্নগুলোর দিকে তোমরা চোখ রাখার চেষ্টা করবে, সেটা হচ্ছে যে মানিক বন্দ্যোপাধ্যায় কে বাঁচে গল্পে, ছোট গল্পে মন্বন্তর জনিত যে অনাহার এবং অনাহারের মৃত্যু সম্পর্কে নায়ক মৃত্যুঞ্জয়ের ভাবনা চিন্তা খুবই সহজ। আমি বলেছি অনেকবারই, 3-4 বার বললাম কি ভেবেছি মৃত্যুঞ্জয় মনে মনে, সেই ভাবনাটাকে এখানে তুলে ধরতে হবে। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ, নিখিলের কি চিন্তা ভাবনা সেটাকেও কিন্তু তুলে ধরতে হবে। মৃত্যুঞ্জয়টা তো আমি অনেকবার বলেছি, নিখিলেরটা যদি একটু বলি না, নিখিল কিন্তু বেশি ভেঙে পড়েনি। অনাহার মৃত্যু দেখে ভেঙে পড়া মৃত্যুঞ্জয়কে লক্ষ্য করে তার মনে হয়েছে যে সব মানুষের সব সহানুভূতি অনাহারীদের খিদের আগুনে ঢাললেও তাকে নেভানো যাবে না, উল্টে সেটা ইন্ধন পাবে।
ভিক্ষাদানের মতো পাপ কর্ম সৎকর্ম হিসাবেই সাধারণ মানুষের কাছে বিবেচিত হয় বলেই মানুষের অন্যের দাবি প্রতিষ্ঠা হতে বাধা পায়। পরবর্তীকালে নিখিল এমনও ভেবেছে যে ত্রাণের ফলে কিছু লোক খেতে পেলেও আড়ালে থাকা অনেক অনেক মানুষ না খেতে পেয়েই মারা যায়। এই অবস্থায় তার মতে মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের আকণ্ঠ আহার অন্যায় হলেও উপোস করে আত্মহত্যা করাটা একান্ত অনুচিত। এটা কিন্তু নিখিল বলেছে যে উপোস করে মরে গেলাম, এটা অনুচিত, তাই তো? তাহলে 10 জনকে হত্যার অপেক্ষা যদি নিজে না খেতে পেয়ে মরো সেটা বেশি অপরাধের, নিজেকে না খাইয়ে মারা। মৃত্যুঞ্জয় কিন্তু এই ভাবনাটাকে যে নিজেকে না খাইয়ে মারা এটা অপরাধ, নিখিল বলেছে এটাকে পাশবিক স্বার্থপরতা বলেছে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের ওই যে মিথ্যে আদর্শবাদ, মৃত্যুঞ্জয় সবসময় নিজেকে দোষারোপ করেছে, নিজে 4 বেলা খায়। দুটো চরিত্র কিন্তু দেখতে পাচ্ছ আলাদা আলাদা, দুজনের ভাবনা। একজন শুধুমাত্র আদর্শবাদকে, মিথ্যে আদর্শবাদকে জড়িয়ে ধরে বেঁচে আছে, আর একজন কিন্তু দেখতে পাচ্ছ যে বাস্তববাদী চরিত্র। তাহলে আমরা পেলাম দুটো চরিত্র আলোচনা করলাম। যে প্রশ্নগুলোর দিকে তোমরা চোখ রাখার চেষ্টা করবে সেটা হচ্ছে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচে গল্পে যে মৃত্যুঞ্জয়ের বিকারের যে সার্থক ওইটা কি ঘুরিয়ে ফিরিয়ে লিখলে হবে, উত্তরগুলো সব কাছাকাছি। হ্যাঁ, আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে ফুটপাতে অনাহারে মৃত্যু দেখে মৃত্যুঞ্জয়ের অবস্থা কিভাবে পাল্টে গেল সেটা লেখো, কি থেকে কি পরিবর্তনটা হলো সেটা লেখো। এটা একটা ভালো প্রশ্ন। হ্যাঁ, এই একটা। আর যেটা দেখতে পারো সেটা হচ্ছে যে অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সে পছন্দ করতো। কে পছন্দ করতো? নিখিল। কেন? এটা আমি বলেছি। আচ্ছা, সেদিনের পর মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ এবং গম্ভীর হয়ে আছে। কোন দিনের পর? নিশ্চয়ই বুঝতে পারছো, খুব সহজ, বলতে হবে না। এটা একটু দেখো। আর হচ্ছে 3টে চরিত্র একটু খেয়াল রেখো, তাহলেই হবে। আর ছোট গল্প হিসাবে এটা কতটা সার্থক এটাকেও একটু দেখো, তাহলেই হবে। ঠিক আছে, এই মোটামুটি প্রশ্ন। পরবর্তী ক্লাসে আমি এই বিষয়টা নিয়ে আরো আলোচনার চেষ্টা করব। তোমরা আপাতত এই প্রশ্নগুলোকে একটু দেখো আর নিজস্ব মতামতগুলো একটু জানি। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে।